নিত্যদিন আপনারা যারা আমাদেরকে ক্যামেরার সামনে দেখেন, আমাদের সঞ্চালনা নিয়ে কথা বলেন, কারোর ভালো লাগে কারো খারাপ লাগে, কিন্তু আলটিমেটলি আমরা যাদের দেখে শিখেছি ছোটোবেলায়, আজকে সেরকম একজন মানুষ আমার সাথে রয়েছেন যার সাথে কথা বললে এখনও বোঝা যায় যে শেখার কিন্তু অনেকটা বাকি রয়েছে। তাই আজকে আমি বলবো না তার আমি সাক্ষাৎকার নিচ্ছি, বরঞ্চ আমি বলবো আমি তার থেকে কিছু শিখতে চাইছি, এবং আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও শিখতে পারবেন এবং অনেকে পুরনো মানে নস্টালজিয়াও ভাসতে চলেছেন, কারণ আমাদের সাথে রয়েছেন প্রিয়াদি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াদি 10টা বছর পর মানে দেখে এতটা ভালো লাগছে না, মানে কথা বলা, সেটা ক্যামেরার সামনে থাকুক বা না থাকুক, মনে হচ্ছিল কথা বলি। এবং তুমি, আমি খুব তুমি করেই বললাম, আমার নিজের দিদির মতো আর কি। তুমি এখানটায় অনেককে চেনা পেলে এবং তোমারও এই মুহূর্তটা একটুখানি শুনবো প্রিয়াদি। অসাধারণ একটা মোমেন্ট, মানে ওই যে একটা গান আছে না, মেমোরিজ, কি একটা গান আছে জানো, ভীষণ মানে মেমোরি নিয়ে একটা দারুণ গান আছে আমার এই মুহূর্তে। হ্যাঁ, মেরুন 5-এ। হ্যাঁ এক্স্যাক্টলি, মেরুন 5-এ। তো সেই গানটাই বারবার মনে পড়ছিল। সেই আমার না ভীষণ সব কিছু মনে পড়ছিল। এইখানে মেকআপ ঘরগুলো, তখন এসি ছিল না, মেকআপ রুমটা, NT1টা একদম আলাদা ছিল। আমাকে প্রথম আমার মনে আছে জানো, আমি আমার ইন্ডাস্ট্রির জীবনে প্রথম আমি NT1-এ ঢুকি কিন্তু একটা মহরত দেখার জন্য। সেটা হচ্ছে গীতা দে ছিলেন, গীতা মায়ের একটা ছবি শুটিং হচ্ছিল, আমাদের দেবশ্রীদি ছিলেন। তো তখন আমি সেই মহরতটা দেখার জন্য ঢুকেছিলাম ইন্ডাস্ট্রিতে। মানে প্রথম আমাকে একজন বললো, শুটিং দেখতে যাবি, মহরত হচ্ছে? তাই বললাম হ্যাঁ যাবো। তো সেই এসেছিলাম। তো তারপরে সত্যি সেই থেকে কোনো দিন যে ইন্ডাস্ট্রি একটা পার্ট হব সেটা তখনও ভাবিনি। কারণ আমার মা বাবার একটা ছিল যে গ্র্যাজুয়েশনটা হচ্ছে সব থেকে একটা লোয়েস্ট। তুমি বললে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো মানে তুমি লেখাপড়া জানো আর কি, লোকে বলবে যে তুমি সইটা করতে পারবে, সব থেকে একটা লোয়েস্ট ডিগ্রি। তো সেইটা কমপ্লিট না করলে তোমাকে কোথাও যাওয়া হবে না। তো সেই জন্য আবার অনেকটা বছর পরে আবার যখন মানে তখন এসেছিলাম খুব ছোটোবেলায়, আবার ছোটোবেলাতেই মানে গ্র্যাজুয়েশনের পর আমি তখন আবার কাজ শুরু করলাম, আর সেটা আমার NT1 দিয়েই। এবং প্রথম কাজটায় আমি প্রায় বাদ পড়তে বসেছিলাম, কারণ একটা ন্যাশনাল নেটওয়ার্কের এটা ছবি ছিল। তখন তো ন্যাশনাল নেটওয়ার্কের অ্যাওয়ার্ডের জন্য অনেক ছবি হতো। তো আমার মনে আছে এই মেকআপ রুমটায় আমরা একটু ঘুরে যাই ওই দিকটায়, এই দিকের মেকআপ রুমটায় আমাদের প্রথমে আমাকে তখন এসেছিলাম আমি, বুঝলে তো, আমাকে বলা হলো যে এইটা আমার মানে প্রথম আমার জীবনের মেকআপ রুম আর কি। তখন বললো যে মা, মেয়েটা মুখটা বেশ মিষ্টি, তো তুমি পারবে একটা হিন্দি, তুমি পারবে হিন্দি এটা কাজটা করতে? বললাম হ্যাঁ হিন্দি পারবো, আমি তো হিন্দিতে বড়বাজারে তখন থাকতাম। হ্যাঁ পারবো, কেন পারবো না, হিন্দি কাজ, আমার এত বন্ধু বান্ধব আছে। বলো এই দুটো ডায়লগ বলে দিলাম ডায়লগটা। তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি মেইন চরিত্রটা করছো। আমার সঙ্গে কুশল চক্রবর্তী করেছিল। তো কুশল আর আমার প্রথম ওই কাজটা হয়, কিন্তু কিছুদিন কাজটা করার পরে, 2 দিন করার পরে আমার একটা অ্যালার্জির আছে, টেন্ডেন্সি আছে। আর ওইটা ছিল না, গোল্ড মানে ওই গোল্ড ছাড়া কোনো ইমিটেশনে কিছু পরলে সেটা যদি মেটালিক এবং ভালো মেটাল না হয়, ভীষণ অ্যালার্জি হয়ে যায়। আর তখন প্রচণ্ড গরম, আমাদের তো মেকআপ রুমগুলোতে এসি ছিল না তখন। আর ওই গরমে ঘামতে ঘামতে এবং এক গা সোনার গয়না পরে একটা ট্রেন জার্নি নিয়ে গল্পটা ছিল, সারাদিন ওটা পরেছিলাম। 2 দিন পরে এরকম বড় বড় র্যাশ বেরিয়ে গেল। তখন আমাকে ডিরেক্টর বললেন, ডিরেক্টর ছিলেন চন্দন সেন, মারা গেছেন উনি, এই চন্দনদা একজন ছিলেন। তো চন্দন বললেন যে সরি, আমার মনে হচ্ছে না আমি আর তোমাকে নিয়ে কাজটা কন্টিনিউ করতে পারবো। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল যে প্রথম কাজ এভাবে আর আমি কাজটা পাবো না। আমি তো কাঁদতে শুরু করে দিলাম বসে। চন্দনদা ওয়াইফের হাত ধরে আমি বৌদিমণি প্লিজ তুমি দেখো যেন আমাকে ওর বাদ না দেয়, আমি মানে ভ্যাবা করে কাঁদছি। তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, 1 সপ্তাহ আমাদের শুটিংটা বন্ধ রাখা যাক, দেখো তার মধ্যে যদি কমে যায়, মানে ইয়ে করে দিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে বরফ ঘষে আর সত্যি আমি ভীষণ লাকি আমি বলবো সেই অর্থে
যে প্রথম থেকেই আমি এত ভালোবাসা পেয়েছি, এত টেক কেয়ার করেছে বড়রা আমাকে। আমার ভীষণ মানে আমার জার্নিটা থ্রু আউট খুব ভালো ছিল ইন্ডাস্ট্রিতে। তাই এত বছর পর যখন ফিরে এলাম, আমার কিন্তু কখনো মনে হয়নি আমি ফিরে এলাম। আমার মানে মনে হলো আমি যেন যেদিন ছেড়ে গেছি ঠিক সেখানেই কিন্তু আছে সবাই। কেউ কিন্তু আমাকে যে ঠিক আছে ইগনোর করছি, বা আমি এখন অনেক কিছু শুনেছিলাম জানো তো, আমি ভীষণ স্কেয়ার ছিলাম। আচ্ছা। হ্যাঁ, যে কারণ সময় তো এখন অনেকটা industry বদলে গেছে, অনেকে তো আমি খুব স্কেয়ার ছিলাম। ইনফ্যাক্ট আগেও আমি একটা কাজ করলাম, সরলাক্ষ হোমস, যেটা রিলিজ করেছে সায়ন্তনের কাজটা। ওখানেও আমি আমাদের পুরনো টেকনিশিয়ানরা সবাই ছিলেন, এবং আমি যেদিনকে কাজটা শেষ করলাম সবাই মিলে স্ট্যান্ডিং ওয়েশিং দিয়ে হাততালি দিয়ে, মানে আমি ভাবলাম যে এটাই তো পাওয়া। আমি কটা কাজ করেছি কতজনের সঙ্গে, কিন্তু ওই যে ভালোবাসাটা এখনও লোকে আমাকে দিচ্ছে, এখনও তারা আমাকে ভালোবাসে, এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু হতে পারে না। ওটাই আমার অ্যাওয়ার্ড। অ্যাবসলিউটলি দিদি, যেহেতু NT1 দাঁড়িয়ে রয়েছে এবং NT1 প্রচুর স্মৃতি আর কি শুনছিলাম, তা একটুখানি ঘুরে ঘুরে দেখবো এবং সেই স্মৃতিতে একটুখানি ভাসবো। আমিও দেখতে চাই আজকে একটু দিদির সাথে আমরাও আপনাদেরকে নিয়ে ঘুরবো আর কি। হ্যাঁ দিদি চলুন, আপনারাও দেখতে পাবেন আমাদের NT1 স্টুডিও। এখন এটা প্রথম মাঝে makeup মাঝে room এটা আমার জীবনের প্রথম মেকআপ রুম। অ্যান্ড তারপরে তো ওইদিকে একটা মেকআপ রুম ছিল, যখন সেখানে এসি লাগানো হলো। হ্যাঁ, প্রোডাকশন তো এবার এসি দেবে না, হ্যাঁ এসির পয়সা কিন্তু প্রোডাকশন দেবে না। তো তখন কিন্তু আমি নিজে দিয়ে, মানে আমার যটা দিন শুটিং থাকতো আমি নিজে বলে পয়সা দিয়ে দিতাম, বলতাম যে আমি কিন্তু এই এসি রুমটায় বসবো। এবার আমার সঙ্গে কিন্তু তখন আমাদের সবাই এসে বসতো আমাদের ওখানে। কেউ আমার কিন্তু ওরকম পরিবার, হ্যাঁ আমাদের কিন্তু কোনোদিন মনে হয়নি আমি এটার সঙ্গে কেন ইয়ে করবো না, কেন কেউ বসবে না। আর আরেকটা জিনিস ভীষণ মজার ছিল যে ধরো কেউ একজন, আমরা এখানে শুটিং করছি, কেউ একজন টেকনিশিয়ানে, কেউ একজন ইন্দ্রপুরীতে, হ্যাঁ সবার কাছে। তখন ফোনটাও কিন্তু আমাদের এত অ্যাভেলেবল ছিল না, আমাদের কিন্তু অনেক পরে মোবাইল এসেছে। এটা কিন্তু কানেক্ট করা হচ্ছে আমাদের যারা আমাদের স্পট দাদারা থাকেন আর কি, সবাইকে নিয়ে তাদেরকে বলা হলো একটু গিয়ে তোর যাচ্ছিস বেরোচ্ছিস কিছু খাবার আনতে যাচ্ছিস, একটু গিয়ে খবর দিস তো। আচ্ছা দিয়ে এখানে এই যে NT1 স্টুডিওর এই যে অফিস রুমটা, এখানে ইয়েতে কথা হয়ে গেল যে আচ্ছা আজকে আমরা লাঞ্চে কী খাবো, লাঞ্চে চলে আসছো তো। সবাই কিন্তু একটা ঘরে বসে লাঞ্চ খাওয়া হতো। আমার খুব মজার কথা একটা মনে আছে, আমি উল্লেখ করছি, শুনলে ওরা আমাকে ভীষণ মারবে। একবার হয়েছে কি, রজতাভ দত্ত সে একটা বিরিয়ানি রেখে দিয়ে গেছে, হ্যাঁ ভীষণ ইয়ে করে বলেছে আমি শটটা দিয়ে এসে খাবো, তোরা কিন্তু ইয়ে কর আমার বিরিয়ানিটা রেখে দিস। এবার তার আগে বলেছে যে তোরা যে খাবি আনিয়ে নে। হ্যাঁ, তা আমরা সবাই বলেছি যারা হিরোইন করছে, তখন শ্রীলেখা ছিল, শ্রীলেখা বলেছে না আমি তো খাবো না, আমি কিছু খাবো না, আমি এটা আমিও সেই দেখে বললাম যে না আমিও কিছু খাবো না, ঠিক আছে থাক, যা খাচ্ছি তাই খাচ্ছি। আর ওরা মানে ভীষণ ভালোবাসি আমরা কিন্তু সবাই খেতে প্রচণ্ড, কিন্তু ওই তখন তো সুষম কাস্টম থাকতে হবে, সেই চোটে খাওয়া দাওয়া ভুলে যেতাম। এবং তারপরে আমরাও চলে গেছি শটে, এসে দেখি চিৎকার করছে রনিদা, কি হয়েছে, ডিমটা মাংসটা শ্রীলেখা খেয়ে নিয়েছে। ওটা এত মজা, মানে কিন্তু ওই যে চিৎকার করা, ওই ভালোবাসা এখনও কিন্তু আমাদের দেখা হলে। আর মানে এরকম বেশ কিছু আর্টিস্ট আছে যাদের শান্তিদা সে ছাড়িয়ে এরকমভাবে আস্তে আস্তে ডিমটা খাবে, হ্যাঁ মানে খুব রিলিশ করে লাস্টে ডিমের কুসুমটা খাবো এরকমভাবে। ভীষণ মজা হতো, মানে একটা অন্য রকম যুগ ছিল মনে হয়েছে আমার। আর ওই যে পরিবারের থেকে বাইরে এসেও পরিবারকে পাওয়া, মানে মেকআপ রুমে একটা পরিবার একদম। আর মানে সত্যি কথা বলতে কি যে এরকমও দুষ্টুমি করেছি, আজকে হয়তো যারা শুনছে তারা বলবে যে ডেট হয়তো ধরো আমার কিছু প্রবলেম হয়েছে, আমি অন্যজনকে ফোন করে বলতাম একটু স্লিপ করে দাও না, হ্যাঁ এটা একটু আজকে কিন্তু ইয়ে করে দাও। স্কুল কলেজে শুধু প্রক্সি চলে না কিন্তু দিদি, চলেছে আগে, এখন কতটা কি হয় আমি সত্যি
সত্যিই জানি না, বাট হতো, আমাদের সময় হতো। অনেক মজার মজার এরকম ঘটনা আছে আর কি। দিদি, এই যে পরিবারের কথা শুনছিলাম এবং পরিবারের যখন গল্প হয় এবং 10 বছর ধরে জমানো গল্প, নতুন তো আরো গল্প তৈরি হবে, তো গল্পগুলো না বসে ঠিক হবে না আর কি, আমি যেটা বুঝতে পারছি। চলো, আর অনেক গল্প আমাদের শুনবো। এই গাছটার নিচে আমার মহাপ্রভুর সময় যিশুর সঙ্গে কিন্তু এই গাছটা আর ওই যে কর্নারটা আমরা আগে শ্যুট করলাম, ওইখানে কিন্তু প্রচুর আমাদের সিকোয়েন্স শ্যুট করা হয়েছে। আচ্ছা। অনেক অনেক। তো সুতরাং মানে সত্যি সত্যি একটা সময় মনে হতো যে এটাই আমার তো ঘর বাড়ি, আর রাত্রিরে তো জাস্ট ঘুমোতে যেতাম, মানে সেটাই মনে হতো যে এইগুলোই আমাদের ঘর বাড়ি। আর অনেক কাজ করেছি এখানে, এই যেমন এই বারান্দাতেই তো এই ধরো আমাদের অনিন্দ্য সরকার, যে এখন তো মানে অত্যধিক ভালো ডিরেক্টর, ওর অনেক কাজ আমি করেছি। এইটায় আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম একটা বেসরকারি চ্যানেলের জন্য, তো এই টেলিফিল্মটা এখানে শ্যুট করা হয়েছিল। এইখানে একটা, আমি জানি না এখন তো ঘরটা বোধহয় নেই, এখানে একটা ছোট্ট ঘর ছিল কিন্তু তখন, যেটাতে বোধহয় তাপসদা বসতেন, তাপস পাল বসতেন এইটাতেই না, ওইখানটা যাই হোক, এখানে ছিল একটা, তাপসদা বসতেন, বুম্বাদা এসে করতো। সো এত ভালোবাসা পেয়েছি না, মানে যিশু, বুম্বাদা, বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের বিশ্বজিৎ দা প্রত্যেক জন্মদিনে কেউ উইশ করুক না করুক, বিশ্বজিৎ দা করেনি উইশ এখনও। সো কিছু কিছু মানুষ আছে যাদের আমি এখানে এসে আমার অনিন্দ্যর সঙ্গে দেখা হলো, অনিন্দ্য সরকারের সঙ্গে, সে মনে হলো আছে, সেই মানুষগুলো বদলায়নি, সময় একটু এগিয়ে গিয়েছে বটে। আচ্ছা, আমি না যেটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম দিদি, এবং প্রথমেই যেটা বলেছিলাম, আমি সেখানে তোমার অভিনেত্রী তকমাটার আগেও সঞ্চালনার কথাটা বলেছিলাম আর কি। এখনও সঞ্চালিকা হিসেবে মানে তোমার যে কথার মাধুর্য এবং তুমি যেভাবে বলছো, মানে সেটা আমারই মনে হচ্ছে মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আর কি। একটুখানি আমি শুনবো সঞ্চালনার জার্নিটা নিও আর কি তোমার থেকে। সঞ্চালনা বলতে প্রথম যখন ইটিভি শুরু হলো তখন ওদের আমি ওই কাজটা পেয়েছিলাম আমার নামের জন্য। প্রিয়া অ্যাকচুয়ালি রামজি রাওয়ের অনেক প্রোডাক্টের নাম, তো উনিও বোধহয় এই নামটা যখন আমার, মানে কেউ, আমি জানি না কে রেফার করেছিল, আমি আজও জানি না, করার পরে যখন আমাকে ওরা বাছেন, এবং আমার ইটিভির প্রথম দিনের প্রথম কাজ হচ্ছে আমার কাজটা, সেটা শুরু আর কি। তো ওটা দিয়ে আমাদের জার্নি ইটিভিরও শুরু হয়েছিল, এবং আমারও সঞ্চালনার বলতে সেই অর্থে জার্নি। তার আগে অবশ্য আমি দূরদর্শনে ছুটিটাও তো করেছিলাম, আর ছুটিতে একটা মজার ঘটনা ঘটেছিল। একবার ওদের ব্যাংকিং ছিল না, হঠাৎ করে দেবাশিস দা ফোন করে বলল, শোন আমাদের না লাইভ হবে, যেমন মানে নিউজও কিন্তু লাইভ পড়া হয় না কখনো তখন, যে না আমাদের কিন্তু লাইভ হবে। সো আমি জানি কেউ যদি ম্যানেজ করতে পারে তুই পারবি, প্লিজ তুই আমাকে এটা কর। তো আমি কিন্তু তখন দূরদর্শনে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, আমরা তো এগুলো রেকর্ডিং করে করতাম, কিন্তু ওই লাইভে যে তোমার ওই টাইমিংটা একটা তারপর ব্রেক যাবে, এগুলো একটা অনেক বড় ব্যাপার আছে। সেটা এখন আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, কিন্তু এটা তখন প্রথম এবং প্রথম লাইভ করছি আমি, এবং সেটা বসে দর্শকরা বসে আছে দেখছে, তারাও কিন্তু জানে না যে আমাদের কাছে ব্যাংকিংটা নেই। তারা ভাবছে ছুটি শুরু হয়েছে, মানে এবার বেশ বাচ্চাদেরও ছুটি হয়েছে। ওই সময় তো এই জিনিসগুলো ভীষণ মানে ছিল। আমাদের এতগুলো প্রোগ্রাম, এখন আমরা অত কিছু মাথায় রাখি না, কিন্তু তখন খুব লিমিটেড প্রোগ্রাম ছিল, ফলে আমরা জানি দর্শক দেখবেই। যেমন 13 পার্বণ যেটা শুরু হয়েছিল বলো কত যুগ আগে, সিরিয়াল তো ওইভাবেই। তো যেরকম তখন যখন ছুটিটা হলো, তখন ওই লাইভ শুরু করলাম। আমার তো ভীষণ হবে, কী বলবো কী করব কিছুই জানি না, যেহেতু কথাটা বলতে পারতাম ফলে নিজেই বিন্দাস প্রথমে এলো। তারপরে বেশ মনে হলো বাহ এ তো চলছে, দর্শকের সঙ্গে গল্প করতে শুরু করলাম। দেবাশিস দা বললো ক্লিক করে গেছে, বললো হয়ে গেছে, আমার যা পাওয়ার ছিল হয়ে গেছে। এবং সেটা কিন্তু আমাদের 1 ঘন্টা হতো প্রোগ্রামটা, 1 ঘন্টা একটা লাইভ, তুমি একা করছো উইথ দর্শক, তুমি জানো না, তোমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, তুমি কোন ইয়েতে এগোবে, পুরোটাই মস্তিষ্ক প্রসূত, পুরোটা। এবং আমাকে শুধু ব্রেক হচ্ছে এবং আমাকে শুধু কিউ দিচ্ছে, আমাদের পুরনো প্রোগ্রাম এইগুলো যেতে পারে, কনফার্ম করতে পারছে না ওগুলোই যাবে কি না,
এবার তখন তোমাকে কিন্তু ওইগুলো গল্প নিয়ে যে আচ্ছা এবার কিন্তু এটা কিন্তু মনে আছে আপনাদের এরকম হয়েছিল, আচ্ছা দাঁড়ান দেখছি আমি খুঁজে দেখি যে হ্যাঁ এটা পাই একদমই কিনা। ইনস্ট্যান্ট সেই বিষয়টা না, হ্যাঁ। এখন আমি বুঝতে পারছি। তো এগুলো ভীষণ মানে একটা অন্য রকম জার্নি অল টুগেদার। এবং দিদির মুখে এই হাসিটা না পরিষ্কারভাবে বলে দিচ্ছে যেটা সেটা হচ্ছে যে সেই বুম্বাদা, সেই যিশু যিশু। এবং কাঞ্চন। কথা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি অ্যান্ড আইডি ইজ লাইক মাই ফ্যামিলি একদম। রাইট, এই যে দিদি এক্ষুনি কথা হচ্ছিল না যে সেই শুরু এই শুরু এবং সবটা না মিলে গেল আবারও মানে লাইফ সার্কেলটা তো এইভাবেই তৈরি হয়। যেটা তোমার সঙ্গে আমি একটু আগেও কথা হচ্ছিল, আমরা off camera, ক্যামেরার হ্যাঁ, কথা হ্যাঁ। হচ্ছিল যে আমি একটা জিনিস আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তোমার অভিমান হয় না এই এটাতে, তো না আমার সত্যি হয় না। আমি একটা জিনিসে ভীষণ বিলিভ করি যে যেটা পাওয়ার আমার সেটা পাবো, যেটা পাইনি সেটাতে আমার নিজেরই দোষ, আমি নিজেই ইয়ে করছি কিছু। আমার যদি আমার একটা বন্ধু পেয়ে থাকে তার মানে কোথাও না কোথাও সেভাবে নিজেকে নিয়ে গেছে, তবেই তো সে পেয়েছে। আর আমার ওই না ওই ছোটোখাটো পলিটিক্স এইগুলো ইয়ে নিয়ে ওকে বাদ দাও, আমার মনে হয় হয়তো কোথাও জানো তো এটা একটা যেটা আমরা বললাম লাইফ সার্কেল, তো তার মধ্যে যা কিছু তুমি ভাবছো তুমি খুব পলিটিক্স করছো, অ্যাকচুয়ালি তুমি কিন্তু করছো না, করছো কিন্তু উপরে যে আছে ঠিক। এবং তোমাকে যদি তুমি বাদ পড়ে থাকো জানবে তার ইশারাতেই হয়েছে, এবং আরও ভালো কিছু আছে আমার জন্য। সত্যি সত্যি আমার লাইফে এখন আমার চাওয়া পাওয়াগুলো না একদম ভীষণ অন্য হয়ে গেছে, আমার কোনোটাতে কিছু যায় আসে না আমার কাছে। আগে যেমন ধরো ভাবতাম ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, এরকম একটা ব্র্যান্ডেড জিনিস না হলে, এই রকম গাড়ি না হলে, ওরকম ফোন না হলে। আমার হাজব্যান্ড ডাক্তার, অত্যন্ত মানে ভালো ডাক্তার বলে জানি, এবং অত্যন্ত ভালো গান করেন, ওনার প্রচণ্ড রাদার মানে ফ্যান ফলোয়িং আমি বলবো। হসপিটাল থেকে শুরু করে সবাই ভীষণ ভালোবাসেন। ওই মানুষটার কাছে আমি এত কিছু শিখেছি। একটা এমন গাড়ি নিয়ে ঘুরতো, এখন তো আমরা আবার আমার দুটো গাড়ি BMW, কিন্তু তখন এমন একটা গল্ফ গাড়ি নিয়ে ঘুরতো যেটার একবার আমার বাড়ির সামনে একটা গাড়ি এসে ধাক্কা মেরে তার সাইড মিররটা ভেঙে গেল। হ্যাঁ, তো তখন ও একজনকে ফোন করে বললো আমি সাইড মিররটা ভেঙে গেছে, আমাকে ঠিক করে দিয়ে। আমার ওখানে মানে আমার বরের সবাই ওরকম মানে পুরো ইন্ডিয়া বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তো সে এসে একটা লাল মিররের জায়গায় একটা সবুজ মিরর নিয়ে এলো, বললো এইটা পেয়েছি, লাল গাড়ি সবুজ মিরর। সেই মানুষটা কিন্তু বিন্দাস, কিচ্ছু যায় আসে না তার একদম। সে কিন্তু ওইভাবেই হসপিটালে যায়। এবং এখন আমার ছেলে বরণ বলে মামা ডোন্ট ওয়ারি, ওই গাড়িটাকে না বাড়ির সামনে ফেলে রাখলেও কেউ নেবে না ওটাকে, তুমি চিন্তা করো না। তারপরে আমরা, এবং ফোন, সেই কোন যুগের আইফোন ইউজ করেন আমরা কিন্তু মানে, অথচ ছেলে মেয়ে তার জন্য বইয়ের জন্য কিন্তু সারাক্ষণ উনি ব্র্যান্ডেড কিনে যাচ্ছেন, কিন্তু নিজের জন্য কোনোদিন কেয়ার করেন না। আমরা এখন জোর করে 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 তাকে সেই গাড়িটিকে, যে প্রচণ্ড দুঃখ পেয়েছে ওই গাড়িটিকে ছাড়তে, ইউনিক ছিল তো সাংঘাতিক, বলতে দেখো সবাইকার গাড়ির মাঝখানে আমার গাড়িটা কি ভালো লাগছে। তো সত্যি আমি ওর কাছ থেকেই শিখেছি অ্যাকচুয়ালি যে জীবনে যতটুকু পাওয়ার তুমি পাবে, তার বাইরে কিচ্ছু হবে না। ঠিক, দিদিকে যে আবারও ফিরে পাচ্ছি সেটা আমাদেরও পাওনা আর কি, এবং আমার মানে ইন্ডাস্ট্রিরও পাওনা আর কি। না না, আমার পাওনা, সত্যি সত্যি আমার পাওনা যে আমি ইন্ডাস্ট্রি মানে হয় না, এটা তো নিজের জায়গা একদম। সো ওই নিজের জায়গায় নিজের লোকজন, এই মজাটা আলাদা। তো তোমাদেরকে সবাইকে আবার নতুন করে জানছি, যাদের সঙ্গে পরিচয় নেই তাদের সঙ্গে পরিচয় হবে, ওটা আমার অনেক বেশি পাওয়া, তোমাদের থেকে আমার বেশি পাওয়া। আমার দিদির কি ঘর বাপসি? ঘর বাপসি তো আছেই, ওটা তো থাকবেই, কারণ আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। কারণ আমার কাছে যখন সাউথে ছবি করছি আমি, তখন অলরেডি 3-4টে ছবি করা হয়ে গেছে, তখনও আমার হাতে 3টে ছবি আছে। তখন আমার মায়ের কিডনি ধরা পড়ে প্রবলেম, এবং ডাক্তার বলেন যে জাস্ট কয়েকটা মাসের মধ্যে উনি ইয়ে করবেন। তো তখন আমি সব ছেড়ে দিয়ে চলে আসি সেই সময়টা। না হলে ওই যে বলে না যে আমরা বলি, আমি হয়তো আবারও বলতাম যে না হলে হয়তো অনেক কিছু হতে পারতো। অনেক কিছু কি হতে পারতো জানি না, কিন্তু যা হয়েছে কিচ্ছু খারাপ হয়নি,
খুব ভালো হয়েছে, আই এম ভেরি ভেরি হ্যাপি। এবং সেই ভাইবসটাই যে পাশে পাচ্ছি না আমরা, সেটা বলাই বাহুল্য। আচ্ছা দিদি, এখন একটা সময় দাঁড়িয়ে খুব কথা হয় যে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচে, এবং দিদির যখন শুরু হয়েছে, প্রিয়াদি তুমি যখন শুরু করেছো ইন্ডাস্ট্রিতে, তখন তোমারও বেশ অনেকটা ছোট বয়স আর কি। নিজের কখনো মনে হয়েছে, কারণ তুমি একটু আগে যখন পরিবারের কথা বলছিলাম, আমার মনে হচ্ছিল সবাই আগলে রাখার মতো, কিন্তু তার মধ্যেও যেখানে ভালো আছে সেখানে খারাপও রয়েছে। খারাপ কখনো আমি অভিজ্ঞতা? একটা জিনিস বলবো এই কাস্টিং কাউচের ব্যাপারটা, দেখো এই কিছু মানে ভালো মন্দ সব জায়গাতেই আছে, হ্যাঁ ঠিক। এবার কি হয় জানো তো, এই কাস্টিং কাউচটা বড় মানে গণ্ডগোলের জিনিস। হ্যাঁ, যারা কিন্তু তুমি জানবে যেখানে তোমাকে এরকম কোনো শর্ত দেওয়া হয় কাস্টিং কাউচ করা, সে কাজটা তোমার জীবনে হবে না, হবে না কিন্তু। কারণ যারা কাজ করার, যার কিন্তু তোমাকে দরকার সত্যিকারের, সে কিন্তু তোমাকে নেবেই। সেখানে তোমাকে ওই শর্তটা দিয়ে নেবে না। হ্যাঁ, বড় জোর হয়তো টাকা পয়সা একটু কম নে না রে ভাই, ওখানে তুই এত নিচ্ছিস, একটু কম নে, এইগুলো আমাদের হয়েছে। কিন্তু আমি নিজে দেখেছি, আমিও পড়েছি কাস্টিং কাউচে, পাল্লায় পড়িনি যে তা তো হতে পারে না, পড়েছি, কিন্তু এটা দেখেছি যে না, সেখানে কাজ কিন্তু তারা কাজই করে না, বেসিক্যালি তারা কাজই করে না। তারা, আমি নতুনদের বলবো এইগুলোর মানে পাতে কখনো মানে ইয়েতে কখনো ফাঁদে পা দেবে না, কারণ তারা কিন্তু কোনোদিন কাজ করবে না, তাদের কাজ হবে না। তো উল্টে তখন তোমাকে বেরিয়ে গিয়ে, আমি এরকমও অনেকের ইন্টারভিউ শুনি, আমাকে তো বলেছিল, প্রমিস করেছিল এটা দেবে, কিন্তু তারপর আমি তার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়েছে, কিন্তু আমাকে দেয়নি। হবে না, তুমি জেনে রাখো, হবে না। যে তোমাকে দেবার সে কিন্তু এমনিই দেবে, কাজ দেখে, একদম কাজ দেখে দেবে। তুমি কাজটা জানো, সেটার জন্যই তোমাকে দেবে, এটার জন্য কিছু হয় না। প্রিয়াদি যখন ওখান থেকে এখানে ফিরে আসার ভাবনাটা এলো, আবারও কাজের মধ্যে, নিজের লোকেদের মধ্যে আর কি, তখন প্রথম কাকে কন্ট্যাক্ট করেছিলে? না, আমার সঙ্গে অ্যাকচুয়ালি আইডির তো কন্ট্যাক্ট, আমার হাজব্যান্ড যেহেতু গান করেন, তো মানে আইডির সঙ্গেই কন্ট্যাক্ট ছিল। আমি কাউকেই কন্ট্যাক্টটা সেভাবে করিনি, বরং এসে আমি বাকিদেরকে চমকে দিয়েছি। সেটা তো। আর তার উপরে আজকে আমাকে যেমন বোম্বাদা প্রথমেই দেখুন, ও তুই কলকাতায় এসেছিস, আমি বোম্বাদা আমি ছবিটা কাজ করছি। করছিস? হ্যাঁ করছি। সো যিশুকে এসে চমকে দিচ্ছি। যিশু তো বোধহয় একটু জানতো যে আমি আইডি যখন আমাকে ঠিক করেছেন, আমাকে আইডি বললো যে আমি কিন্তু একটা অন্যরকম চরিত্র তোমাকে ভাবছি, দেখো তুমি করবে কি করবে না, এটা অ্যাবসলিউটলি আমি তোমাকে কিন্তু জোর করবো না। আমি বললাম যে কে কে করছে, আমি শোনা বললাম কোনো কথাই হবে না, ছবিটা তোমার, যিশু আছে, বোম্বাদা আছে, এরা সবাই রয়েছে, তুমি যা দেবে, একটা সিন হলেও আমি করব, আমি যাব আমার মানে লোকেদের সঙ্গে মিট করতে, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর তার উপরে আইডির ছবি করা, যিশুর সঙ্গে, কাঞ্চনের সঙ্গে, বোম্বাদার সঙ্গে, শুভশ্রীর সঙ্গে, এদের সঙ্গে কাজ করছি, এটা আরও অনেক বড় পাওয়া। ঠিক তাই। যেহেতু সঞ্চালনা দিয়ে শুরু করেছিলাম, তো ডেফিনেটলি যেটা না হলেই নয়, প্রিয়াদি যদি বলতাম, মানে যদি বলছি এখন, সেটা হচ্ছে বোম্বাদাকে একটি প্রশ্ন, শুভশ্রী গাঙ্গুলিকে একটি প্রশ্ন, যিশু সেনগুপ্তকে একটি প্রশ্ন, আইডিকে একটি প্রশ্ন, এবং কাঞ্চন মল্লিককে একটি প্রশ্ন। সর্বনাশ! কাঞ্চন মল্লিককে তো সবার আগে আমি বলবো যে ও ভীষণ সুইট একটা ছেলে, কেন পলিটিক্স? আচ্ছা বেশ, কাঞ্চন দা উত্তরটা দেবে। হ্যাঁ, আইডি মিষ্টি কম খাও, শরীরের দিকে নজর দাও, যিশুর দুষ্টুমি বন্ধ করো। বরাবরের, এখনও অনেক বয়স হলো, অনেক দুষ্টু হয়ে গেছে ও, এখনও দুষ্টুমি বন্ধ করো। বোম্বাদা, এখনও তোমার এগেনস্টে হিরোইন করতে চাই। আনডাউটেডলি। অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী আমার সঙ্গে সত্যি কথা বলতে কি, শুভশ্রী কখনো সে অর্থে পরিচয় ছিল না, জানো তো, কিন্তু শুভশ্রী মেয়েটা ভারী মিষ্টি। আমি একবার যখন এরকমই সঞ্চালনার ইয়েতে, আমি একটা বোম্বাদারি প্রোডাকশন, আমরা টক্কর বলে একটা প্রোডাকশন করেছিলাম, যেখানে আমি জাজ ছিলাম, ওয়ান অফ দ্য, দীপক দা ছিল, দেবলীনা ছিল সঞ্চালনায় সেখানে, আর আমরা জাজিং প্যানেলে ছিলাম, আমি মেন্টর ছিলাম রাদার, আর জাজ ছিল দীপক দা। তো সেখানে শুভশ্রী ওই ইয়েতে এসেছিল, কিন্তু সেদিন থেকে শুভশ্রী বিহেভিয়ার, তখন থেকে প্রিয়াদি, মানে ওকে কিন্তু আমার কখনো মনে হয়নি যে, তখন তো অতটা ঠিক আছে নাম ছিল না, আমি ভেবেছিলাম এবারে এসে হয়তো আমি
কীরকম পরিবর্তন হতে হয়তো দেখবে হয়তো আর কি। মানুষের, কারণ ও যে জায়গায় এখন নিজেকে নিয়ে গিয়ে উঠেছে, শি ইজ ভেরি সুইট, ভেরি ভেরি সুইট। তো আমি শুভশ্রীকে এটাই বলবো যে শুভশ্রী তুমি এইভাবেই থাকো, তুমি যেমন আছো, যেরকম মিষ্টি মেয়ে সেরকমই থেকো। আর দিদি, এই যে এতবার মাধুর্য সৌন্দর্য এটা নিয়ে কথা বলছি, আমি তোমার দিকে হাঁ করে তাকিয়েছি, একবারও চোখ ঘুরছে না আমার। একটুখানি বলবে সৌন্দর্যের রহস্য কি প্রিয়াদি? বর ডাক্তার তো সুন্দর না থাকলে তো বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি কুইক টিপস বলি আর কি, যেটা মানে ছাড়া হয় না একদম, মানে যদি বলি 3টে মেকআপ প্রোডাক্ট তোমায় চুজ করতে, সেই 3টে কি থাকে? না, মেকআপ প্রোডাক্ট বলতে কি জানো তো, আমি ভীষণই পুরনো পন্থা, সুতরাং মেকআপ টেকআপের দিকে আমাকে বলো আমি না। সেটা আমি দেখতেও একটাই পাচ্ছি, জিনিস, হ্যাঁ। আমি ভীষণ ঘরোয়া টোটকাগুলোতে ইউজ করি। প্রচুর জল খাও, তোমার ঘরোয়া টোটকা যেগুলো, দই খাওয়া, তারপরে তোমার বাড়িতেই তোমার জিনিস রয়েছে, তোমার কিচেনেই তোমার জিনিস আছে, তোমার যেগুলো শশা বলো, তুমি একটা বিটরুটের জুস খেলে, এবিসি যেমন আমরা বলি, গাজর বিট শশা আপেল দিয়ে জুস খাও। আমার বাবা সবসময় একটা বলতো, উপরে মানে তখনকার পুরনো মানুষ তো বলতো যে উপরে লেপন চোপন বন্ধ করো, পেটে দাও পেটে দাও। তো সেরকম আমি বলবো যে ভালো খাবার খাও, জাঙ্ক ফুডটা একটু কম খাও। আমার জাঙ্ক ফুড না খেলে আমরা থাকতে পারি না, আমি জানি, বাট হ্যাঁ, একটা ব্যালেন্স খেলে, ব্যালেন্স ফুড অলওয়েজ তোমার হেলথ ভালো থাকবে। কলকাতা এসেই মনে হয়েছিল যে কোন ফুডটা মানে জাঙ্ক ফুড, কিন্তু কোনটা একেবারে মিস করা যাবে না। আমি খেয়ে নিয়েছি, এটা কি আমি গো? খেয়ে নিয়েছি, ফুচকা খেয়ে নিয়েছি, আমি চুরমুর খেয়ে নিয়েছি, বিরিয়ানিটা খাওয়া বাকি আছে, একটু রয়ে শুয়ে খাচ্ছি ছবিটার জন্য। তো ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে। আর আমার বর অত্যধিক মেছো। আমি ফ্লাইট থেকে নেমে কি বলেছিলাম জানো? বলেছিলাম, ভোরবেলায় নেমেছি, 2:40 ফ্লাইট থেকে নেমেছি, নিয়ে আমি বলেছি ঝোল ঝোল আলু পোস্ত আর ভাত খাবো। তো আমি এসে অত রাত্রিরে ভোর 4টের সময় ঝোল ঝোল আলু পোস্ত আর ভাত খেয়েছি। বাড়ি, হ্যাঁ, বাড়ি। আমি বললাম ওই পরে ফুডটা, বাকি জিনিস সব পরে হবে, আগে ঝোল ঝোল আলু পোস্ত আর ভাত খাবো। সেই কমফর্ট ফুডটা আর কি ডেকেছে। Absolutely. এবং দিদিকে পাওয়া আমাদের জন্য বরাবরই বললাম যে মাই ভীষণ প্লেজার, ভীষণ মাই প্লেজার। আর কি। থ্যাংক ইউ আরিত্রিকা, তোমাদের Thank you. সঙ্গে, তোমাদের নতুনদের সঙ্গে মিট করতে পারছি, এটাই তো আমার সৌভাগ্য। এবং আমরা যেন আরও শিখতে পারি প্রিয়াদি, it's my সেটা pleasure. অনেকটা আমাদের কাছে প্রাপ্তি থাকবে। শেষ করব, বুম্বাদাকে এত বছর পর আর কি সামনে থেকে দেখে কোনো পরিবর্তন? বাবা, এই মানুষটা যে কী করে নিজেকে রাখে ভগবান জানে। আজও তো আমি দেখে মনে হচ্ছে ঠিস করে পড়ে যাবো। তাই আমি তো এসে আগে বলি, শোনো প্রণামটা তোমাকে পরে করছি, আগে একটা হাক দাও তো। একদমই আজকেও তাই করেছি, আমি আগে একটা হাক দিয়েছি, তারপর প্রণাম করেছি। একেবারে। দিদিকে আছে, এক আছে। দিদিকে আমি এই প্রশ্নটা করলাম না যে আক্ষেপ, কারণ ভীষণ পজিটিভ একজন মানুষ, আমি তার আমার কোনো কিছুই আক্ষেপ নেই নেই জীবনে। কিন্তু এই 10টা বছর বিরতি কেন? 10টা বছর বিরতি বলতে, দেখো আমি বিয়ে করে ওখানে গেছি ইন্ডাস্ট্রিতে। আমার হাজব্যান্ডের ডেফিনেটলি এটা সেকেন্ড ম্যারেজ, আমার দুজন বাচ্চা। তারা তখন মানে একজন 10 বছর আর একজন সদ্য অ্যাডাল্ট হয়েছিল, আমি ওদের স্টেপ মাদার। কিন্তু মানে বাই দ্য গ্রেস অফ গড, তুমি যদি আমার ছেলে মেয়েকে কোনো দিন মিট করো, কোনো দিন কিন্তু কেউ বলতে পারবে না, বা তাদের তরফ থেকেও কিন্তু কেউ বলতে পারবে না, যারা আমাকে জানে চেনে ওখানে সবাই, যে এই টার্মটা ইউজ করতে আর কি, স্টেপ মাদার। আমি আমার ছেলেকে একবার বলেছিলাম যে ইউ নো হোয়াট ইজ স্টেপ মাদার? স্টেপ ইজ দেয়ার অ্যান্ড এন্ড অফ দ্য স্টেপ মাদার ইজ দেয়ার। সো আমি হচ্ছে তোমার সেই মা যে কিন্তু হাত ধরে তোমাকে ওই স্টেপটা তুলবো। সো আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি। তো তখন আমার ছেলে, আমার যেমন তার মাঝখানেও একটা বম্বের কাজ এসেছিল, এবং যেটা আমি মিস করেছি ভীষণ ইরফান খানের সঙ্গে, যেটা আমি আর জীবনে করতে পারবো না কোনো দিন, হয়তো মানে আসবেই না কোনো দিন আর সেই সুযোগটা। আমার একজন বম্বের বন্ধু, সে তখন শর্ট ফিল্ম করছিল, তো আমাকে বলেছিল, তখন আমার ছেলের জিসিএসসি পরীক্ষা ছিল। তো ফলে আমার কাছে সবসময় অলওয়েজ ফ্যামিলি কাম ফার্স্ট। হ্যাঁ, আমার ক্যারিয়ার আছে ডেফিনেটলি, আমার এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু ফ্যামিলিকে ছেড়ে দিয়ে নয়, ওইটাকে রেখে তারপরে সব কিছু। তাই আর ওরা আমাকে এত কিছু দিয়েছে, আমার ভাই বোন, ভাইয়ের মানে আমার বাড়ি ভীষণ কসমোপলিটন বাড়ি। আমার বোনের হাজব্যান্ড হচ্ছে ইউপি ব্রাহ্মণ, আমার ভাইয়ের বউ হচ্ছে সিন্ধি। সো
আমাদের বন্ডিংটা না একটা অসাধারণ বন্ডিং। আমাদের ভাই বোন, আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকে, বোন কলকাতায়, আমি ইউকেতে। কিন্তু মানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, এমন একটা দিনও হয় না এখনও, এবং তাদের ছেলেমেয়েদের সঙ্গে আমরা কি করি, ভিডিও কলে থাকতে থাকতে সবাই যে যার মতো কাজ করে যাচ্ছি, কিন্তু ভিডিও কলে থাকি। তো আমি যে কারণে আমার মনে হয় না যে কিছু না পাওয়ার আছে। ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন, ঢেলে দিয়েছেন, আমি থ্যাঙ্কফুল টু গড। এবং প্রিয়াদির থেকে এটা এই মুহূর্তে শিখলাম, যদি কানেকশন রাখার ইচ্ছা থাকে না সেটা রাখা যায়। অফকোর্স তুমি রাখতে পারো, যদি দুপক্ষই থাকে ইচ্ছা, একেবারেই। অফকোর্স তুমি রাখতে পারো। শেষ করব, কয়েকটা ওয়ার্ড বলবো, সেটা শুনে ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছে, এবং প্রিয়াদি ভাবেনও না, নয়তো ছুটির মতো লাইভ এখন কিন্তু মেমোরি অনেক বৃদ্ধ হয়েছে মেমোরি। আমি বিশ্বাস করি, যেহেতু এটা মনের কথা, একেবারে মন খুলে বলবে। ভালোবাসা, আমার বর, ভয়, রাত্রিরে একা থাকা, বা আর মোর প্রিসাইজলি এখন মনে হয় যে বরকে যদি কোনো দিন ছেড়ে দিতে হয়, তো মোর প্রিসাইজলি মানে ও আমাকে সেটা বলে যে আমি জানি না তুমি চলে গেলে আমি কি করব, আমিও সেটাই, মানে এখন একে অপরের ছাড়া আমরা জানি না কী করে থাকবো। বন্ধু, ও সবাই হাত বাড়ালেই বন্ধু। এই তো একদম। বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু, ঠিক। অভিনয়, জীবন, জীবন, এটাই আমার লাস্ট ছিল ওয়ার্ড। জীবন মানে তুমি, জীবন মানে আমি, জীবন মানে তোমরা। জীবন মানে বাঁচা, যে বাঁচাটা আমি এই মুহূর্তে শিখলাম প্রিয়াদির থেকে। প্রতিটি মুহূর্তে বাঁচা, প্রতিটি মুহূর্তে বাঁচা, এবং মন খুলে বাঁচো, প্রাণ খুলে হাসো। ঠিক তাই। মানে এই মুহূর্তটা কি করে যে চলে গেল সেটাও আমরা বুঝতে পারলাম না, জাস্ট গল্প করলাম, কিন্তু একটা 100 বার আবার কি, আবার তো গল্পই করলাম। হ্যাঁ, গল্প করলাম, আর যে গল্পটা দর্শকের অনেক দিনে জমানো গল্প, অনেক দিনে, আর এখনো মনে হচ্ছে আরো অনেক গল্প রয়েছে, কিন্তু তার জন্য আরো একটা এপিসোড থাক। দর্শকদের আমি তো এখন আসতে চাইতে থাকবোই, আমাদের সাথেই তো রয়েছে, বরঞ্চ আমরা পরিবারের একটা অংশ হলাম আর প্রিয়াদির। প্রিয়াদি এবার অপেক্ষা থাকলো, আমরা তাকিয়ে থাকলাম তোমার দিকে, এবং তোমার যারা কাজের গুণমুগ্ধ ভক্ত, যারা এতদিন ধরে প্রিয়াদিকে মিস করেছে, তারা আবার প্রিয়াদিকে পেতে চলেছে। এবং আমার নতুন করে বলার কিছু নেই, প্রিয়াদির নামটাই শুধু পি নেই, আরও পি রয়েছে। পজিটিভনেস, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে কীভাবে ব্যালেন্স করে চলতে হয়, সেটা প্রিয়াদির থেকে বেটার আমার মনে হয় না আমি দেখেছি। প্রিয়াদি কী বলবো না, চেষ্টা করি। আর আমি, আমার যেটা সবথেকে আমার বরের কাছ থেকে এটা পাওয়া, যে বি পজিটিভ, তোমার লাইফে পজিটিভ হবেই। আর নেগেটিভিটি যত তুমি নিজের মাথায় আনবে, তত তোমার লাইফ নেগেটিভিটিতে ভরে যাবে। সুতরাং আমার বর সবসময় বলে, সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে ক্ষমা করে দাও, যদি কিছু হয়ে থাকে, হ্যাঁ ভালো থাকো। সো আর নিজের দিকে, নিজের দোষটাকে আগে ভাবো, যে তুমি কিছু করেছো কি, ও নিজেকে অন্য জায়গায় মানে বসিয়ে সেটাকে ভাবার চেষ্টা করো, যে তুমি কি করছো, তুমি কি পেয়েছো, তোমার সঙ্গে কেন এটা হলো, তোমার কি কোথাও অ্যানালিসিস করার দরকার ছিল নিজেকে। এখন আমি সেগুলো করি, তো করে আমি বিন্দাস। প্লিজ এরকমই বিন্দাস থাকো, আমরা যেন তোমাকে এরকমই বিন্দাস দেখতে পারি। মনে এক ফোঁটাও অভিমান জমানো যাবে না, যদিও অভিমান না 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 না, এই অভিমান ভালোবাসার অভিমান, মানে না তোমাকে যে আমি এই যে এতদিন তোমার সঙ্গে আমি অভিনয়, মানে এরপরে যদি তুমি আমার সঙ্গে না দেখা করো, এটা অভিমান জমাবে। এই অভিমানটা ভালোবাসার অভিমান। ঠিক তাই। তবে গরম পড়েছে, অভিমানের বরফ তো এমনিই গলে যাবে। আর আমি তো মানে ঠান্ডা নিয়ে এসেছি ঠান্ডার দেশ থেকে, একদম ঠান্ডা ছড়িয়ে দেবো। ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াদি, প্লিজ তুমি এরকমই ভালো থেকো। লাভ ইউ আরিত্রিকা, লাভ ইউ প্রিয়াদি। আর আপনাদের নতুন করে বলার কিছু নেই, আড্ডাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।